নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প আনন্দ বাগচির লেখা কাজের লোক। স্কুল ফাইনাল পরীক্ষার পর জয়দীপ বলল, শোভন চল বেলুন দাদার ওখানে কয়েকদিন কাটিয়ে আসি। ফার্স্ট ক্লাস জায়গা, বাগান আছে, পুকুর আছে, বাষ্পীয় শকট আছে, শহরকে শহর, গ্রামকে গ্রাম, ডবল মজা। আমি ওর কথার ভঙ্গিতে হেসে ফেলে বললাম, বাষ্পীয় শকট সেটা আবার কি বস্তু? মোটর গাড়ি? ইয়েস স্যার, আমরা বলি মরকট গাড়ি। 19th সেঞ্চুরির এক অদ্ভুতুরে প্রাণী বলেই মনে হবে। যেমন বর্ণ তেমনি বাহার, নাগরা জুতোর মতো সুর তোলা হুড খোলা চেহারা, জগজম্প ব্যান্ড পার্টির 3.5 প্যাঁচের বিউগলপানা হর্ন যখন ভেঁপু দেয় ভক ভক করে গাধার ডাক ছাড়ে। তার দরকার হয় না, রাস্তায় বেরোলে এমনিতেই কুকুরের দল তাড়া করে। আমি হাসতে হাসতেই বলি, বুঝেছি ডাক সাইটে ব্যাপার, কিন্তু হঠাৎ বেলুন দাদার কথা মনে পড়ল যে তোর কিছু ব্যাপার আছে, তাই না? হাতের ভাঁজ করা বাংলা খবরের কাগজখানা খুলে একটা বিজ্ঞাপন দেখালো জয়দীপ। বিজ্ঞাপনটা দেখে আমি যাবজ্জীবনের জন্য নির্বাক কাজের লোক আবশ্যক। নির্বাক কাজের লোক, দ্রুত, কর্মঠ, নির্ঝঞ্ঝাট, বেতন যোগ্যতা অনুযায়ী। তলায় ওর বেলুন দাদার পুরো নাম ঠিকানা। আমি ভুরু কুঁচকে ওর দিকে তাকালাম। এই ব্যাপারটা কি? বেশ রহস্যের গন্ধ আছে যেন। গড নোজ। জয়দীপ যাত্রার ঢঙে ওপরের দিকে হাত দেখালো, তারপর বলল, এই আজ কদিন ধরে বিজ্ঞাপনটা নাগারে বেরোচ্ছে। অবশ্য বেলুন দাদা মানেই তো রঙ্গ রহস্য। চল দেখেই আসি। বুড়োর মাথায় কি সব আবার খামখেয়াল চাপলো কে জানে। জয়দীপের গ্রেট গ্র্যান্ডফাদার, সাধু বাংলায় যাকে বলে প্রপিতামহ, মানুষটা মেজাজি এবং মজার। হাতে অঢেল পয়সা থাকলে যেমন হয়। জয়ের মুখেই শুনেছি রায়বাহাদুর বিমান বিহারী মজুমদারকে লোকে নাকি আড়ালে 100 বাহাদুর বলে ডাকে। পাড়ার লোকের ধারণা ভদ্রলোকের বয়সের ট্রি স্টোন, যাকে বলে গাছ পাথর নেই। কথাটা অবশ্য ঠিক নয়। ওর বয়সের গাছ এবং পাথর দুই আছে। বয়সের দৌলতে বটগাছের মতো ডালপালা ছড়িয়েছেন চারপাশে। অসংখ্য নাতি নাতকুড়ে তার বংশ, মানে পরিবার সিকিটাক কলকাতা শহর দখল করে বসেছে। এই গেল গাছের কথা। এবার পাথর। বটতলার শিবলিঙ্গ শিলার মতো তার জীবনের গোড়ায়ও মাইলস্টোনের কায়দায় ইয়ারস্টোন আছে, তার জন্মসালের স্মৃতিফলক। খবরের কাগজের ভাষায় যাকে বলে পাথুরে প্রমাণ। উনি বলেন জীবনের ভিত্তিপ্রস্তর। একদিন গল্প করতে করতে উনি নাকি বলেছিলেন, তোদের মতো আমার তো বার্থ সার্টিফিকেট নেই, বয়স মাপা ম্যাট্রিকের সার্টিফিকেটও নেই, কিন্তু আমি জন্মেছিলুম কোন সালে জানিস? সেই যে বছর কাইট সাহেব কলকাতায় এসে প্রথম বেলুনে উঠেছিলেন। ক্যালকাটা টু বারাসাত এয়ার ফ্লাইট, সারা কলকাতা তোলপাড় করা সেই সনের সেই মাসের সেই দিনে। দ্যাট মিনস 50 সনের 6 নভেম্বর, এই 18 শতক। নিজের জন্মদিনের কথা তোমার মনে আছে? এই তুমি কি জাতিস্বর নাকি? জয়দীপ অবাক হওয়ার ভান করে জানতে চেয়েছিল। উনি হেসে বলেছিলেন, আরে দূর বেটা, জাতির সরফর কিছু নয়, আসলে খেরোর খাতা, জমা খরচের প্রাইভেট খাতা, বলতে পারিস
ঘরকা দলিল। আমার বাবা। জয়দীপ মজা করে কথার মাঝখানেই দু চোখ ছানা বড়া করে পাকিয়ে আঁতকে উঠেছিল। আরে বাস, তোমার বাবাও ছিল তাহলে? তুমি তো আমার বাবার বাবা, তস্য বাবা, দি গ্রেটেস্ট গ্র্যান্ডফাদার। সেই তোমারও। জয়দীপের মাথায় স্নেহসূচক একটা গাঁটটা কষিয়ে ওর বেলুন দাদা বললেন, ওরে বেটা, পেকে ঝুনো হয়ে গেছিস দেখছি। সবটা শোন আগে। আমার বাবা ছিলেন কবি মুনিশি। তিনি খেরোর খাতায় হিসেবপত্তরের জঞ্জালের মধ্যে 4 লাইন স্বরচিত পোয়েট্রি রেখে দিয়েছেন। সে খাতা এখন আমার ওই যে সিন্ধুক আছে, ওইখানে রাখা আছে রেকর্ড হিসেবে। কাইটের বেলুন ভ্রমণ নিয়ে কবি ঈশ্বর গুপ্ত যে বিখ্যাত সংবাদ কবিতা লিখেছিলেন, সেটা তখনকার মানুষের মুখে মুখে ফিরত। সেই কবিতার প্রথম 4 লাইনের সঙ্গে আমার বাবা, বুঝলি, আমার বাবা নিজের 4 লাইন জুড়ে লিখলেন, এ আবার কোথা হতে আইলো কাইট, বিনা সূত্রে উড়িয়াছে কেমন কাইট, পাখানায় শূন্যে চলে কেবল ফাইট, নাহি বলে চলে কলের কাইট। 1850-এর 6 নভেম্বরে শঙ্খধ্বনি ওঠে রাত্রির প্রথম প্রহরে। মমালয়ে অবতীর্ণ মানব বিমান ওরফে বেলুন নামে হলো প্রথম সন্তান। মনে মনে হিসেব কষে জয়দীপ তাজ্জব হয়ে বলল, দ্যাট মিনস আজ থেকে 4 বছর আগেই তুমি সেঞ্চুরি করেছো। এটা 1954। গুড। এ তো রূপকথার গল্প। রূপকথা না হলেও আশ্চর্য কথা, তাতে সন্দেহ নেই। 11টি পুত্র ও 3 কন্যার মধ্যে বিমান বিহারী ছিলেন তাঁর বাবার প্রথম সন্তান। জন্মেছিলেন ওল্ড বালিগঞ্জের এই থুত্থুরে পৈতৃক বাড়িতে, যার বয়স প্রায় 150 বছর হবেই। ভাই বোনদের সকলে দীর্ঘজীবী হলেও কেউ আর এতদিন বেঁচে নেই। 80-র কোঠায় রান করেই বোল্ড আউট হয়ে গেছে একের পর এক। কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েও বেলুন দাদা 104 বছর বয়সেও স্টিল গোয়িং স্ট্রং। হুইল চেয়ারে বসেননি, লাঠি ধরেননি, নিজের পায়ে খাড়া হয়ে দাপটে চলে ফিরে বেড়াচ্ছেন। এত বয়সেও তার হাঁটুর কবজায়, মানে মালাই চাকিতে, জং ধরেনি। দাঁত কোমর কিচ্ছু পড়েনি। শিরদাঁড়া বাঁকেনি। সিজনড সেগুনের মতো শক্ত বুড়ো, চাবুকের মতো মেজাজ, আর বন্দুকের নলের মতো ভয়ঙ্কর মুখ। মাঝে মাঝে কাশেন, কিন্তু ডাইনে বাইনে যখন তখন ফায়ার করেন। ওর মুখের জ্বালায় ছেলে পিলে নাতিপুতিরা কেউ সঙ্গে থাকে না। কাছেই বাড়ি বানিয়ে তারা আছে, দূর থেকে নজর রাখে, নিয়ম করে খাবার দাবার পাঠিয়ে দেয়। কিন্তু এই সপেরোনো বুড়ো তাতে মচকাবার পাত্তর নন। একাই থাকেন কাজের লোকেদের নিয়ে বাদশাহী মেজাজে। একমাত্র এই জয়দীপের কাছেই তিনি অন্য মানুষ। ওর ওপর রাগেন না, বকেন না, ভীষণ ভালোবাসেন, বন্ধুর মতো মেশেন। কিছুদিন না দেখলেই হাত চিঠি পাঠান। আমি জয়দীপের দিকে তাকিয়ে বললাম, কেন রে, এবার তলব আসেনি? কোনো চিঠি বা চিরকুট? জয়দীপ ঘাড় নেড়ে বলল, না, সেটাই আরো স্ট্রেঞ্জ লাগছে। আমি যাচ্ছি, তুই যাবি তো বল। আমি মনে মনে ভাবলাম, রেজাল্ট বেরোনোর আগে তো এখনো ধুধু ছুটি। ঘুরে এলে মন্দ আর কি হয়? সে বুড়োর এত গল্প শুনেছি, তাকে একবার নিজের চোখে দেখেই আসি। শতক পেরোনো মানুষকে দেখতে তো খবরের কাগজের রিপোর্টাররাও দৌড়ন। অত পরমাণু ওলা মানুষকে আমি কখনো চোখেই দেখিনি। ঠিক করলাম যাব। আমাকে দেখে যদি উল্টোপাল্টা কিছু বলেন, স্ট্রেট ফিরে চলে আসব। বাগবাজার থেকে বালিগঞ্জ 1 ঘন্টার তো মামলা। এমন নয় যে কোনো ভিন দেশে কি অন্য জগতে যাচ্ছি। আমার ধারণা ভুল।
গিয়ে দেখলাম অন্য জগতই বটে। জায়গাটা যদি ওল্ড বালিগঞ্জ হয়, তবে বাড়িটাকে বলতে হবে ওল্ডেস্ট ক্যালকাটার শেষ স্যাম্পল। চারপাশের হাল ফ্যাশনের চোখ ধাঁধানো বাড়িগুলোর মাঝে লালকুঠি যেন চোখ টিপে ধরে। মনে হয় শহরের সঙ্গে গ্রাম দেশ কানামাছি খেলছে। ফটকে এক তালপাতার সেপাই মার্কা দারোয়ান টুলে বসে ঘুমোচ্ছিল, তাকে জাগানো গেল না। জয়দীপ বলল, ও বড্ড কালা, কাতুকুতু না দিলে ও চোখ খুলবে না, চল চল চল, আমরা ভেতরে ঢুকি। লোহার গেট বেয়ে ওপারে নেমেই আমি থ হয়ে গেলাম। আম, কাঁঠাল, বেল, কতবেলের বাগানের ভেতর দিয়ে সত্যি সত্যি একটা পুকুর দেখা যাচ্ছে, আর তার চার কোনায় চারটে তাল গাছ, এক পাশে বাঁশ ঝাড়। আমাদের পায়ের শব্দে দুটো বুনো প্রাণী ছানাপোনা নিয়ে ঝোপের মধ্যে গা ঢাকা দিল। অ্যালসেশিয়ান ভেবে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। জয়দীপ আমার হাত ধরে টানল। ওসব কিছু নয়, ও শেয়াল, বেলুন দাদার পোষা। আমি অবাক, কলকাতা শহরে শেয়াল? বললাম, এই রাতের বেলায় ডাকে? জয়দীপ আমার অজ্ঞতায় হাসল, বলল, ডাকে ডাকে, শুধু শেয়াল কেন, সন্ধেবেলায় পিলে চমকানো হুতম প্যাঁচার ডাকও শুনতে পাবি। বন, বাগান, পুকুর পেরিয়ে লালকুঠি। লালচে রঙের পাথরের তৈরি একতলা অট্টালিকা। অট্টালিকা শব্দটাই প্রথম মাথায় এলো, কারণ বাড়িটার একদিন বেশ ভারী কি চেহারার শ্রী ছাদ ছিল, জৌলুস ছিল। এখন শুধু ভাটটুকুই আছে। কর্ণের রথের মতো মাটির মধ্যে অনেকখানি বসে গেছে বাড়িটা। কেমন জবুথবু, এখানে ওখানে কাল ছিটে পড়া চেহারা। ভাঙেনি কোথাও, তবে মুচকে গেছে মনে হয়। বিশাল একটা হাতি যেন হাঁটু দুমড়ে বসে পড়েছে। বাড়ির ভেতরে ঢুকে বিমান বিহারী বাবুর ঘরের সামনে দাঁড়িয়ে জয়দীপ ঠোঁটে আঙুল রেখে চাপা গলায় বলল, এ পাশে এসে সরে দাঁড়া, ভেতরে ফায়ার হচ্ছে। আচমকা কথাটা শুনে ভরকে গিয়েছিলাম, কিন্তু গুলি গোলা না, ব্ল্যাঙ্ক ফায়ার। মেঘ ঢাকা গলায় কেউ বোধহয় কোনো বাচ্চা ছেলেটেলেকে ধমকাচ্ছে। দরজার সামনে থেকে এক পাশে থামের আড়ালে সরে গেলেও ঘরের ভেতর ধমক ধামকগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। এই সেদিনের ছোকরা, তোমরা এসব পাকামি করছো কেন? হ্যাঁ, ফের যদি দেখি হেঁসেল বাড়ির ফাই ফরমাস খাচ্ছ, তো তোমার কান কান মলে দেব। যাও যাও, এসব ছাইভস্য নিয়ে কেটে পড়ো। এর মধ্যে বিষ আছে না অমৃত আছে তুমি কি চেখে দেখেছো খোকন? খোকন নিরুত্তর। তার কোনো কথা শুনতে পেলাম না। কয়েক সেকেন্ড পরই ছিপছিপে চেহারার এক বৃদ্ধ বেরিয়ে এলেন। মাথা নিচু করে হাঁটছিলেন। বেশ চিন্তান্বিত মনে হচ্ছিল ওকে। হাতে একটা টিফিন ক্যারিয়ার। সর্বনাশ! জয়দীপ ফিসফিস করে বলল, এই যে ছোট ঠাকুরদা দেখছি। আরে, খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে। আমি কানে কানে বললাম। ওর ছোট ঠাকুরদা গাছপালার আড়ালে চলে যাওয়ার আগে পর্যন্ত জয়দীপ কথা বলল না, কেমন সিঁটিয়ে থাকলো। মনে হলো ও কেবল ভয় পায়নি, কেমন যেন চমকেও গেছে। আমি এবার সহজ গলায় বললাম, কিরে, আমার কথা শুনতে পাসনি নাকি? জয়দীপ লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবা, যা রাগী মানুষ! আমরা ওকে জমের মতো ডরাই। চল, এবার আমরা ভেতরে যেতে পারি। আমি ওর পেছন পেছন আড়ষ্ট পায়ে ভেতরে ঢুকলাম। ঘরে একজনই মাত্র মানুষ। ডেক চেয়ারে বুদ্ধ মূর্তির মতো খাড়া হয়ে বসে আছেন। চোখ দুটো বন্ধ, সাদা চুল, সাদা দাড়িতে ঋষি ঋষি ভাব, যেন ধ্যান ভাঙলেই চোখ দিয়ে আগুন ছুটবে, একটা যাচ্ছে তাই অভিশাপ দিয়ে বসবেন। জয়দীপ কিন্তু ঘাবড়ালো না, বলল, এই যে দাদাজি, কাকে বকাছকা করে এখন সাধু সেজে বসা হয়েছে? কেড়ে? মনে হলো দূরের আকাশে মেঘ ডাকল। তারপর চোখ খুলে বললেন, ও বাবা, একেবারে জোড়া শালিক এসেছে আমার ঘরে।
সঙ্গে কে? হ্যাঁ, দাঁড়া, আমি বলছি। এটা 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 শোভন না? আচমকা নিজের নাম শুনে ঘাবড়ে গিয়েছিলাম। জয়দীপ হেসে ফেলে বলল, বিউটিফুল বিউটিফুল, মেমোরি টেস্ট দিলে এখনো 100-এ 100 পাবে। এই সেই শোভন, আমার ফ্রেন্ড। কিন্তু দাদা, তোমার মেজাজটা কিন্তু বিউটিফুল নয়। একটু আগে কাকে ধমকাচ্ছিলে? দাড়ির ফাঁকে লুকোচুরি খেলে উনি হেসে বললেন, তুমি তো জানোই জয়বাবু, আমি একটু রক চটা। জয় ওকে কথা শেষ করে দিল না, হেসে বলল, একটু রক চটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না একটু বেশি হলো। তাতে হয়েছে কি? আজকাল ছেলেগুলো যে কি হয়েছে, তাই শ্রীমানকে দিলুম আচ্ছা করে কোরকে। অবশ্য কানটাই মলে দেবো ভেবেছিলাম। জয় ঘরের এপাশ ওপাশ তাকাল, কাউকে দেখতে পেল না। অবাক হয়ে বলল, তোমার শ্রীমানটি কে? গেল কোথায়? কেন, তোদের সামনে দিয়ে তো সুরসুর করে বেরিয়ে গেল, দেখিসনি? হ্যাঁ। একটি মাত্র শব্দ করে জয়দীপ যেন বোবা হয়ে গেল। আমি নিজেও হিসাব মেলাতে পারছিলাম না। হ্যাঁ, তোর ছোট দাদু। কে বলবে ছোকরার বয়স 72 পেরিয়েছে? মাই গড, জয়দীপ বলল। ওহো, তুমি তো আবার গডে বিশ্বাস করো না। করি, করে তবে সব উল্টে দিলে। আমাকে 3 বার কামড়েছিল। এই 3-14-56 42, খুব মনে আছে। আমরা দুজনেই হো হো করে হেসে ফেললাম। জয়দীপের গ্রেট গ্র্যান্ডফাদার একটু লজ্জিত হয়ে বললেন, ভাই 98 বছর আগের নামতা বাপু, তার উপরে কুকুরের কামড়, মাথার কি ঠিক থাকে বলো? না না, ঠিক নেই ও। নইলে খবরের কাগজে কোথায় নিজের বিয়ের বিজ্ঞাপন দেবে, তা না দিচ্ছ কাজের লোকের জন্য বিজ্ঞাপন। হ্যাঁ, সাইলেন্ট সার্ভেন্ট। এ কি নির্বাক যুগের সিনেমায় ওরকম কাজের লোক? আরে পেয়েছি জয়বাবু, পেয়েছি। ওই দেখো ব্যাটা একেবারে ম্যাজিক মাস্টার, বলার আগেই চলে এসছে। মানুষের গা থেকে কি ঠান্ডা হাওয়ার ঝলক বেরোয়। চমকে পেছন ফিরে তাকিয়ে যাকে দেখলাম, সেরকম চেহারা কেবল গল্পের বইয়ের পাতাতেই দেখা যায়। আলকাতরা মাখানো পিপের মতো গোলাকার বেটে খাটো চেহারা, কাঁধের ওপর যেন ভাত সেদ্ধ করা মেটে হাঁড়ি বসানো, দুটো কাঁচা গোল্লা, চোখের নিচে চুনকাম করা ঝাঁটা গোঁফ, ট্রে ভর্তি খাবার দাবার বুকের কাছে ধরে বেশ তরিবত করে আমাদের দেখছে। সত্যি কথা বলতে কি, আমাদের দুজনের গায়ে কাঁটা দিল। বিমানবাবু একটু মাথা হেলিয়ে বললেন, বহুত আচ্ছা, এবার হুক্কা লাগাও। লোকটা চোখের পলকে একটুও শব্দ না করে সামনের টেবিলটার উপরে ট্রে নামিয়ে ওর পাশে রাখা গড়গড়ার মাথা থেকে রূপোর কলকেটা তুলে নিয়ে ঘর থেকে ভ্যানিশ হয়ে গেল। রহস্যময় হাসি হেসে বিমানবাবু বললেন, বলার দরকার ছিল না, তবু বললাম। এই জানো তো, পেটের কথা না ও টপ করে বুঝে নেয়। কি করে কে জানে? এই লোকটা বাঙালি? কে জানে, ও নিজেও জানে কিনা সন্দেহ। বেটা আস্ত ভূত, যেমন চেহারা এই তেমনই। কথা শেষ হলো না। অম্বুরি তামাকের মিষ্টি গন্ধটা আমাদের নাকে এসে লাগলো। আমরা তিনজনেই চমকে তাকালাম। গড়গড়ার ওপর কখন কলকে বসে গেছে, আর তা থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে। লোকটাকে কিন্তু আমরা আর কেউই দেখতে পেলাম না। আনন্দ বাগচির লেখা কাজের লোক গল্পটি এখানেই শেষ হলো। গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং
নমস্কার।